আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। কিছু মানুষ তো আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। এনেছিলেন বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার, যার সমস্ত চিন্তা চেতনা জুড়ে ছিল শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ এবং দেশপ্রেমের অব্যক্ত অঙ্গীকার। ভারতীয় দালাল ও আওয়ামী নেতাকর্মীরা তাকে জমের মতো ভয় পেত। একটা সময় দেশের রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দেওয়া এই বিএনপি নেতার নাম হলো এম ইলিয়াস আলী। নিজের দেশ ও দলের স্বার্থ রক্ষায় যিনি ছিলেন ইস্পাতের ন্যায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইলিয়াস আলী এবং ইলিয়াস আলী। দর্শক শ্রোতা, এই ইলিয়াস আলীকে নিয়ে এটা কি জানা গেল অবশেষে? দর্শক, আপনারা তো সবাই জানেন বিএনপি নেতা ইলিয়াস আলী কিন্তু এতদিন পর্যন্ত গুম হয়ে আয়না করেছিলেন, কিন্তু অবশেষে ইলিয়াস আলীকে নিয়ে এটা কি জানা গেল যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ইলিয়াস আলী সম্পর্কে সবকিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। তিনি ছিলেন বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার, যার সমস্ত চিন্তা চেতনা জুড়ে ছিল শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ এবং দেশপ্রেমের অব্যক্ত অঙ্গীকার। ভারতীয় দালাল ও আওয়ামী নেতাকর্মীরা তাকে জমের মতো ভয় পেত। একটা সময় দেশের রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দেওয়া এই বিএনপি নেতার নাম হলো এম ইলিয়াস আলী। নিজের দেশ ও দলের স্বার্থ রক্ষায় যিনি ছিলেন ইস্পাতের ন্যায় দৃঢ়, আর এই দৃঢ়তাই দিন শেষে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। নানা ফন্দি এটাও যখন বিএনপির এই বজ্রকণ্ঠী নেতাকে কোনো মতে দমানো যাচ্ছিল না, তখন রাতের আঁধারে তাকে গুম করার সিদ্ধান্ত নেয় দুষ্কৃতিকারীরা। 2012 সালের 17 এপ্রিল সেই যে তিনি গুম হলেন, আজ পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। তবে সাম্প্রতিক বিভিন্ন অনুসন্ধান বলছে ইলিয়াস আলীর গুমের পেছনে সরাসরি জড়িত রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি এই কাণ্ডে নাকি ভারতেরও ইন্ধন রয়েছে। সেই আলাপে একটু পরে আসি। আগে বিএনপির প্রবীণ এই নেতার রাজনীতিতে উঠে আসার ইতিহাসটা একটু জেনে আসি। এম ইলিয়াস আলী জন্মগ্রহণ করেছিলেন 1961 সালের 1 জানুয়ারি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় রামথানা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। প্রতিষ্ঠানটি হতে 1977 সালে মাধ্যমিক পাশের পর 1979 সালে তিনি সিলেট সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগে ভর্তি হন প্রখ্যাত এই রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন এম ইলিয়াস আলী। 1983 সালে তাকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়। 1985 সালে ঢাকার ফিনান্স বিভাগ হতে স্নাতক সম্পন্ন করার পরের বছরে ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসেবে নির্বাচিত হন ইলিয়াস আলী। এরপর তিনি একই বিভাগের মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছিলেন। তবে 1987 সালে এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে তাকে বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের বছরে সরকার বিরোধী আন্দোলনের দায়ে গ্রেপ্তার হয়ে প্রায় 7 মাস জেল খেটেছিলেন ইলিয়াস আলী। তবে জেল জুলুমের ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যায়নি। বিএনপির কল্যাণে তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন, আর তার এই ত্যাগী মনোভাবে ভবিষ্যতে তাকে বিএনপির বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। 1992 সালে এম ইলিয়াস আলীকে ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এবং 2001 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তাকে সিলেট 2 আসন হতে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর 2010 সালে সিলেটবাসীর এই প্রাণের নেতাকে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। তখন থেকে তৎকালীন আওয়ামী সরকারের দুর্নীতি, দুঃশাসন ও ভারতপন্থী বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠে পরিণত হন ইলিয়াস আলী। সে সময় তার রাজনৈতিক দাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রীতিমতো জবুথবু অবস্থা হয়ে গিয়েছিল। পাশাপাশি ভারতীয় দালালদের কাছে মূর্তিমান এক আতঙ্কে পরিণত হয়েছিলেন তিনি। তবে 2012 সালের 17 এপ্রিল বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গুম করা হয় ইলিয়াস আলী ও তার ড্রাইভারকে। এরপর কেটে গেছে দীর্ঘ 13টি বছর। বদলেছে সরকার, অবসান হয়েছে একনায়কতন্ত্রের। তবে বিএনপির এই তেজি নেতা আজও ফিরে আসেননি। সাবেক র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া এক স্বীকারোক্তিতে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বাধীন একটি কিলিং স্কোয়াড ইলিয়াস আলীকে গুম করেছিল। এদিকে র্যাবের সাবেক কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তার ভাষ্যমতে স্পিড বোটের মাধ্যমে ইলিয়াস আলীকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মাঝে নিয়ে মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ছুরি দিয়ে পেট কেটে পাথর দিয়ে বেঁধে তার মৃতদেহ সাগরে ডুবিয়ে দেওয়া হয়। সামগ্রিক তথ্য বিশ্লেষণের পর এটা অনেকটাই নিশ্চিত যে বিএনপির বরিষ্ঠ নেতা এম ইলিয়াস আলী হয়তো আর এই পৃথিবীতে নেই, না থাকার সম্ভাবনাটাই বেশি। তবে ইলিয়াসরা যেন হারিয়ে গিয়েও ফিরে আসে ভিন্ন কোন রূপে, হয়তো দেশপ্রেমী কিংবা দেশের সার্বভৌমত্ব রক্ষার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই, যেটা বাংলাদেশের মানুষ অনেকদিন ধরে জানে না, বা তারা এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলো, মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন। অতিরিক্ত পরিচালক অপারেশন। তিনি মেজর থাকতেই র্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে, বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট, সেই গুম খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো, এনে র্যাব ওয়ানের গোপন আস্তানায় তাদেরকে আটক রাখা হতো। এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো, নয়তো তাদেরকে দাফন করা হতো, নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো। 2014 অক্টোবর থেকে 2017 ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম। তখন র্যাবের ডিজি ছিলেন বেনজির, যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে, পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন বিদেশে। তো আমি দেখেছি অনেক মানুষকে কিভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো। আমি রিসেপশনে ডিউটি করতাম। গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসতো, কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো। সিসি ক্যামেরার আওতায় ছিলাম, তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না, তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য। কিন্তু তাদের স্বজনরা আসলে এসে যখন এখানে কান্না করতো, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি অনেকের স্বজনকেই তাদের স্বজনের, গুম হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম। বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো, খুন করা হতো, তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না। কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো, যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো, তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে র্যাব ওয়ানের গোপন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এরপর তাকে একসময় ভারতে পাচার করে দিয়ে আসা হয়, তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয়। তার ফ্যামিলি এসেছিল, তার স্ত্রী হাসিনা আহমেদ, তার ভাই গিয়াসউদ্দিন আহমেদ, ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন। আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ, উৎকণ্ঠা আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি। আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নাম্বার দিয়ে আমি ওনাদের সাথে দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি, উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্তগুলো যিনি নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান, যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু অব্যাহতি যদি দেওয়া হয়, তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে এই আন্দোলনের, এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। আমি আজকে আর কাউকে ভয় পাই না। আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না, এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না। সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ইলিয়াস আলী সম্পর্কে সবকিছু জানছেন। দর্শক শ্রোতা, আপনাদের মতামতটা অবশ্যই এখন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।